প্রিয় দর্শক, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই আগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। আর এই বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী মুখ কারা তা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা। আসুন দেখে নিই দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভার সম্ভাব্য প্রার্থীদের তালিকা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নিজেদের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও আলোচনা শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ ২৪ পরগনার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী কয়েকটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যেই সামনে এসেছে। যদিও চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি, তবুও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই নামগুলোকে ঘিরে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন। প্রথমে আসবো আমরা গোসাবা বিধানসভা কেন্দ্রে। গোসাবা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে প্রশান্ত নায়কের নাম। সুন্দরবন এলাকার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই দল তাকে সামনে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর আসবো আমরা বাসন্তী বিধানসভা কেন্দ্রে। বাসন্তী বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন হাইবত এসকে। স্থানীয় স্তরে তার সক্রিয়তা এবং জনসংযোগ দলের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এরপর আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, নামখানা বিধানসভা কেন্দ্র। এখানে সম্ভাব্য প্রার্থী হিসাবে সামনে এসেছে আইনজীবী শাহাদাত সাহা এর নাম। শিক্ষিত ও পেশাজীবী মুখ হিসাবে দল তাকে সামনে আনতে পারে। এরপর মথুরাপুর বিধানসভা কেন্দ্র। এই মথুরাপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে বাহাউদ্দিন ইসলামের নাম নিয়ে আলোচনা চলছে। এলাকায় তার সংগঠনমূলক ভূমিকা তাকে এই তালিকায় আগিয়ে রেখেছে। এরপর আসছি আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভায়, পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র। এই পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনা চলছে আব্দুল মালেক মোল্লাকে নিয়ে। এরপর আসছি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্রে, যা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে প্রচুর জল্পনা রয়েছে, আর সেটা হলো ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ বিধানসভায় এখনো পর্যন্ত আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে দলীয় সূত্রে খবর, এই কেন্দ্রে একজন প্রভাবশালী নেতা অথবা একজন আইনজীবীকে প্রার্থী করা হতে পারে। এরপর বারুইপুর বিধানসভা কেন্দ্র। বারুইপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন অনির্বাণ তোলা পাত্র। এরপর রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র। সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে মোর্তজা খানের নাম। এছাড়াও ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান বিধায়কেরই প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আর ইতিমধ্যে ভাঙড় কিন্তু আইএসএফ এর খুবই শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। দক্ষিণ ২৪ পরগনার এই একাধিক বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেখে মনে করা হচ্ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ এই জেলায় বেশ শক্ত লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে। যদিও এই নামগুলো এখনও সম্ভাব্য তালিকায় রয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হলে পুরো চিত্র আরও পরিষ্কার হয়ে যাবে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে ততই প্রার্থী তালিকা ও জোট সমীকরণ নিয়ে রাজ্যের রাজনীতিতে আরও জমে উঠবে। আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম ধরনের আরও রাজনৈতিক খবর, বিশ্লেষণ এবং আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরকে টিভি বাংলা ইউটিউব চ্যানেল। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের গ্রাম এবং জেলার নাম। আমরা এটা দেখতে চাই আমাদের আপডেট রাজ্যের কতদূর পর্যন্ত পৌঁছায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটি সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে এই যে তাদের উপর যে হেনস্থা হচ্ছে, এসআইআর এর নামে সমস্ত বৈধ নথিপত্র থাকার পরেও যেভাবে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রে বিজেপি সরকারের চক্রান্ত এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের অধীনে যে প্রশাসন এইভাবে নগ্নভাবে এসআইআর নামে সংখ্যালঘু মুসলমান, দলিত, আদিবাসী মানুষদের নাম এবং গরিব প্রান্তিক অংশের মানুষের নাম বাদ দিয়েছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজ এই বিক্ষোভ। এটা শুধু আইএসএফ এর বিক্ষোভ নয়, এটা গোটা রাজ্যের এই খেটে খাওয়া মানুষের বিক্ষোভ।
সমস্যাটা তো কাগজ দেখানো নিয়ে নয়, আর কতবার মানুষ কাগজ দেখাবে? একবার ভোটার তালিকার নাম তোলার জন্য কাগজ, আধার তালিকার নাম তোলার জন্য কাগজ, এই এসআইআর এর যে সমস্ত হিয়ারিং হয়েছে তাতে মানুষ কাগজ নিয়ে গিয়েছে, সেই কাগজ দেখানোর পরও তাদের নাম বাদ গেছে, তাদের নামের উপর বিচারাধীন এসছে। তো প্রশ্ন আজকে করতে হবে কেন্দ্রের মোদী বাবুকে যে তার কাছে কি কাগজ আছে যে কারণে তিনি বছরের পর বছর প্রধানমন্ত্রী হয়ে থাকছেন, আর আমার রাজ্যের একটা গরিব খেটে খাওয়া মানুষ তাকে তার রোজের সমস্ত খরচ, রোজের সমস্ত ইনকামকে বন্ধ করে রেখে আর কতবার তাকে হচ্ছে দোরগোড়ায় গিয়ে এই কাগজ দেখাতে হবে? আজকে এই প্রশ্ন এই রাজ্যের সাধারণ মানুষ করছে এবং এই বিজেপিকে আগামী নির্বাচনে এই রাজ্যের সাধারণ মানুষ একদম এর জবাব দিয়ে দেবে। আমাদের প্রথম দাবি হচ্ছে বিচারাধীন বলে যে সমস্ত মানুষদের নাম ভোটার তালিকায় এসছে তাদের প্রত্যেককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কারণ নাম ভোটার তালিকাতে বাদ রেখে নির্বাচন ঘোষণা করা যাবে না। এবং আমরা আইএসএফ দাবি করছি যে এই রাজ্যের প্রত্যেকটি বিজেপি বিরোধী দল, আমি আবার বলছি প্রত্যেকটি বিজেপি বিরোধী দল, যদি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদেরকে প্রকৃতভাবে বিজেপি বিরোধী মনে করে তাহলে তাদেরও এখন এই দাবি তোলা উচিত যে যতক্ষণ না বিচারাধীন ভোটারদের নাম ভোটার তালিকায় উঠছে ততক্ষণ অবধি কোনো নির্বাচন ঘোষণা করা যাবে না। আমরা সিপিএম কে ধন্যবাদ জানাই, বাম দলগুলিকে ধন্যবাদ জানাই যে এই সময়ে দাঁড়িয়ে এই রাজ্যের যে সমস্ত মানুষরা হেনস্থার মুখে হচ্ছেন তাদের কথা বলবার জন্য, তাদের দাবিকে উত্থাপন করবার জন্য তারা গতকাল থেকে ডেপুটেশনের জায়গায় আছেন, রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে আছেন। আমরা আইএসএফ আমাদের আজকের নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা যাব এবং বামেদের সঙ্গে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন একটা জোটবদ্ধ আন্দোলনের জায়গাতে আসছে, গোটা রাজ্যের মানুষ দেখছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা উজ্জীবিত যে এই যৌথভাবে আন্দোলন যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে নির্যাতন কমিশন যা নির্যাতন করছে সেই নির্যাতন আগামী দিনে তারা করতে পারবে না। রাজ্যের মানুষের জয় হবে, সাধারণ ভোটারদের জয় হবে। আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীকে নয়, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের মনে থাকবে আজ থেকে কয়েক মাস আগে এই রাজ্যে এই ধর্মতলাতে যখন আমাদের দলের নেতা নওশাদ সিদ্দিকী তিনি যখন ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য রাস্তায় নেমেছিলেন এবং একই সঙ্গে ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিলের জন্য রাস্তায় নেমেছিলেন, তখন এই রাজ্যের সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আজকে যেখানে সংবিধান বিরোধী একটা কথা বলছে এই শুভেন্দু অধিকারীর মতো লোকজন, যখন বলছে যে একটা ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমদেরকে কে বাঁচায় আমি দেখব, তখন এই রাজ্যের সরকার তাকে খুল্লাম ছুল্লা ছাড় রেখে দিয়েছে। কেন তাকে ছাড় রেখে দিয়েছে? কেন এই রাজ্যের পুলিশ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করছে না? সংবিধান বিরোধী কথা বলছে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে শুভেন্দু অধিকারী। আমরা এসে দাবি তুলছি অবিলম্বে রাজ্যের পুলিশকে গ্রেপ্তার করতে হবে। সংবিধানকে লঙ্ঘন করছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু বাবুকে কথা বলতে চাই যে এই সংবিধান কোন আরএসএস এর বাপ লিখে যায়নি, এই সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন। সেই